যদি কখনো আমার কথা মনে পড়ে লেটারটা পড়বা তুমি। আমি টাকা পয়সা কিচ্ছু চাইনি আল্লাহর কাছে। আল্লাহ যেভাবে হোক ওকে তুমি আমার বউ হিসেবে পাওয়াই দিও। আমি ডিউটি করতেছি, আমার চোখের পানি পড়তেছে যে কি হইতেছে, আমি তোর ছাড়া বাঁচব না। এতটাই ডিপ্রেসড হয়ে গেছি যে আমার মানে ওকে তো বোধহয় আমি পাবো না, আমি আর মৃত্যুটাই শ্রেয়। ক্যারিয়ার জলাঞ্জলি দিয়ে সৌদি থেকে বাংলাদেশ চলে আসলি, বাপ মা ভাই বোন ওদের স্যাক্রিফাইস, ওদের কষ্টের টাকা কোনো কিছু দেখলি না। 2 মাস লাগে তোর সাথে দেখা করতে। এরকম ভালোবাসার জন্য জান হাজির। এরকম প্রেমের দেখা পাইলে বিশ্বাস কর, আমি মেয়ে হলে তোর জন্য এয়ারপোর্টে দাঁড়ায় থাকতাম না বেটা। ও আমাকে বললো যে আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি লালবাগ আসেন। ঠিক আছে, 15 থেকে 16 দিন পরে। ঠিক আছে, তো বললো যে আপনি পাঞ্জাবি পরে আসবেন। ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। তো তো এটা তো আমি একটা ফ্রেন্ডের সাথে আমি শেয়ার করলাম ব্যাপারটা। তো আমার ফ্রেন্ড ডিরেক্ট বললো না তোকে প্রপোজ করব। ঠিক আছে, তুই ওইভাবে যাবি, ওই 100% ঠিক আছে, তুই বল। তুই অ্যাটলিস্ট একটা গোলাপ নিয়ে যাবি। ঠিক আছে, পরে আমি আমাদের জিঞ্জিরা থেকে একটা গোলাপ কিনলাম, কাঁচা গোলাপ। এটা জিঞ্জার আবার ওই অ্যাসেম্বলিং করে না তো? না, মানে অরিজিনাল খাঁটি গোলাপ। খাঁটি গোলাপ। ওকে, ঠিক আছে। তো আমি এটা হাইড করে নিয়ে গেলাম, ও যাতে না বুঝে। ঠিক আছে, সিচুয়েশন তো ঠিক আছে, গেল আমি বলছি, তুই বাকিটা বলে যা। ঠিক আছে, তো আমি গেলাম সেখানে। যাওয়ার পরে ও আসলো, আসার পরে আমার ভিতরে মানে কেমন জানি কাজ করতেছিল, ধুকুর এরকম। ঠিক আছে, আমি কি বলে শুরু করবো বা আমি কিভাবে নিব আমি এটা ভাবতে পারতেছিলাম না। তো দেখা হলো, দেখা হওয়ার পরে বলতেছে ও ডিরেক্ট আমাকে বললো আপনার 5 মিনিট পরে। আমরা দুজন চুপ। ঠিক আছে, আমরা হাঁটতে তো ঠিক আছে, আমি বলবো, তুই বাকিটা বল। ঠিক আছে, কেল্লার দিকে যাচ্ছিলাম আমরা, লালবাগ কেল্লা। ঠিক আছে, কেল্লার দিকে হাঁটতেছিলাম। তো একটা মানে বাগান থাকে না, সামনে যে বাগান বলা, হ্যাঁ, বাগানের একটা গাছের সামনে দাঁড়ায় ডিরেক্ট আমাকে বিয়ের প্রপোজাল দিল। এটা ঠিক নাই, এটা ঠিক নাই, এটা ঠিক নাই। ওকে, উইল ইউ ম্যারি মি? ডিরেক্ট। তো আমি তো শকড। ঠিক আছে, যে ম্যারি, আমি বুঝলাম না। আমি কি ইয়েস, ঠিক আছে অবশ্যই, কেন না, আমি বলবো, তুই বাকিটা কালা। কেন না, ঠিক আছে, আমি কেন না, ঠিক আছে, কেন বল। আমি তো আমি বলতেছি আমি কি আছি না নাই আমি বুঝতেছি না। ঠিক আছে, তো ঠিক আছে, আমি বলবো, রে পাগলা তুই শুধু গল্প বল। তো বললো যে মানুষ তো প্রেম করে, ও প্রেমে বিশ্বাসী ছিল না। ঠিক আছে, তো চিন্তা করতো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড 1 দিন 2 দিন পর চলে যায়। ঠিক আছে, আমি ডিরেক্ট তোমাকে বিয়ে করুম আর প্রেম করুম। বিয়ে যুক্তি ছিল যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, আমি ও কখনোই ডিরেক্ট বিয়ে করব। ঠিক আছে, ও কখনোই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথাটা শুনতে পারতো না। হ্যাঁ, ওর বান্ধবীরা যখন বলতো তোর বিয়ে ফাসছে, ও চেতে যেত, বলতো আমার হাজবেন্ড। স্বামী স্ত্রীতে পছন্দ করে। ঠিক আছে, বল। তো আমি ওকে বললাম যে তুমি এমন সময় ধরে দিলা যখন আমি চলে যেতেছি, এখন আমি গেলে যাওয়া ঠিক প্রাককালে। ঠিক আছে, তো আমি কিভাবে থাকুম সেখানে গিয়ে এখন? ও আমাকে বলতেছে মানে মনের মানুষটাকে পাইতে হলে একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, তুমি আমাকে অনেক সহজেই পেয়ে গেছো, আমার মতো মেয়েকে। ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি ঠিক আছে, তুই বলবি না, আমি বলবো তোর হয়ে। তো এতটুকু তো আমার জন্য করবাই তুমি, এটা আমাকে বলতেছে যে তুমি বিদেশ যাও, সেটেল হও, আর আমার বাবা মাকে মানাইতে হইব। ঠিক আছে, আমি আমি ভাইয়া বিয়ে করার পক্ষপাতিত্ব না, ও আমাকে আগেই বলছে। আমি ভাইয়া বুঝি না, আমি সাইয়া হয়েই তুমি আমার জীবনে ঢুকবা। ও আমাকে বলছিল যে তুমি আমি শিওর আমি তোমাকে অনেক হেল্প করুম, আমি তোমার ছাড়া কাউরে বিয়ে করুম না, বাট আমার ফ্যামিলির বাইরে গিয়ে আমি করুম না তোমার। ঠিক আছে, তো আমি কয় তুমি বিদেশ গিয়ে সেটেল হও আগে। তো আমার ভিসা আইসা বললো 3 মাস পরে। কোন দেশ গেলি? সৌদি। ঠিক আছে, তো ওর সাথে প্রায় আমার 15 দিন 16 দিন দেখা হইলো। ঠিক আছে, আসলো কলেজ ফাঁকি দিয়ে। আমি বলবো, হ্যাঁ ঠিক আছে। তো যেদিন লাস্ট আমার ফ্লাইট, সেদিন বিকেলে ওর সাথে আমি ওর কোচিং এর সামনে দেখা করলাম। কেমন ছিল রে মুহূর্ত সাজ্জাদ? তুই চলে যাচ্ছিস, বয়স তো কম। কত বয়স তোর তখন? আমার বয়স ছিল মেবি 26। আই লাভ 26। তো আমি ওকে কিছুই বলতে পারতেছিলাম না। আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, হাত পা কাঁপতেছিল, মানে আমি কি বলুম। তো আমি একটা গিফট নিয়ে গেছিলাম ওর জন্য। গিফটটা ছিল যে ওর জন্য যে আমি 3 পাতার একটা লাভ লেটার লিখছিলাম প্রথমে, একদম 1 বছরের পরে। 1 বছর পরে। তো ওই গিফটটা আমি ওকে দিলাম যে যদি কখনো আমার কথা মনে পড়ে লেটারটা পড়বা তুমি। ঠিক আছে, তুমি প্রতিদিন সপ্তাহে 1 দিন হইলে লেটার গুলো পড়বা। ঠিক আছে, আমার কথা মনে পড়লে বেসিক্যালি। তো ও নিল এটা। তো ও কাঁদতে কাঁদতে চলে গেল, আমিও কাঁদতে কাঁদতে ফিরে আসলাম বাসা। তো চলে গেলাম সৌদিতে। যাওয়ার পরে ওর সাথে কন্টাক্ট হলো,
ও আমাকে আশ্বাস দিল। ও একটু শক্ত প্রকৃতির ছিল, আমাকে মানে প্রচন্ড সাহস দিত। ও নিজে নার্ভাস, বাট আমাকে সাহস দিত যে কিছু হয় নাই, 2-3 বছর তো এইভাবেই কেটে যাবো, ঠিক আছে। 3 বছরের জন্য যদি আমরা দুজনের সাথে সারা জীবন থাকতে পারি, দোষের কি, আমাকে এইভাবে বলতো। তো আমিও আমার লাইফের ফোকাসটা ওর দিকে চলে গেল, আমার লাইফ প্লাস ও, ঠিক আছে। আমি ওকে বিয়ে করব, যেভাবেই হোক, আমার যত কষ্টের বিনিময়ে হোক, আমি ওকে বিয়ে করব। তো একজন বলছে ঠিক না এখন, জি বুঝে ঠিক না এখন, হ্যাঁ। তো ঠিক আছে কম কর। হ্যাঁ, তো আপনার আমি হজে গেলাম, ওমরা হজ করলাম, করার পরে সবাই তো তার মানে চাওয়াটা কাবা শরীফের সামনে গিয়ে চায়। আমি জাস্ট বিশ্বাস করেন গুরু, আমি টাকা পয়সা কিচ্ছু চাইনি আল্লাহর কাছে। ফার্স্ট হয়ে গেছি, হ্যাঁ ফার্স্ট। তো আমি আল্লাহর কাছে এক কাবা নিয়ে তো আল্লাহর ঘরের মিথ্যা কথা সামনে। বলে না, ঠিক আছে। আমি আল্লাহর ঘরের সামনে শুধু ওই যে পাথরের চুমু খায় না, হাজরা হ্যাঁ হ্যাঁ আসওয়াদে, তো ওই চুমু খাওয়া অবস্থা আমি শুধু ওকে চাইলাম আল্লাহর কাছে, কি আল্লাহ বলছিস? ওকে যেভাবেই হোক, আল্লাহ যেভাবেই হোক ওকে তুমি আমার বউ হিসেবে পাওয়াই দিও, যে মানে যত কষ্টের বিনিময় হোক, আর তোমার পথে থাকার তৌফিক দান করো, ঠিক আছে। তো আমি এটা কাবার সামনে বললাম। একটা ব্যাপার আমি বলতে চাই, মানুষ যখন তার ভালোবাসার মানুষটা পাশে থাকে, দেশে থাকে, তো মানে মানুষের ভালোবাসাটা কিন্তু মানে আরো বেশি মানে প্রকাশিত হয়। তখন একটা মানুষ যখন বিদেশ চলে যায়, প্রবাসে চলে যায়, ইগনোরেন্স ব্যাপারটা কিন্তু চলে আসে, সবকিছু চলে আসে। কিন্তু আমি যখন বিদেশ যাই, ও আমাকে দেশে থাকতে যে আমাকে কেয়ারিংটা করতো, যে টেক কেয়ারটা করতো, তার 10 গুণ বাইরে গেছে। তখন কিভাবে আমার ডিউটিতে যাওয়া অবস্থা, আমাকে ফোন, ঠিক আছে, আমি বিরক্ত হয়ে যেতাম। আমি ওকে বলতাম যে তুমি কেন আমাকে এতবার ফোন দাও, আমি ডিউটি করি, ঠিক আছে, আমি ঘুমাবো, আমার ঘুমার টাইমে তুমি মানে এটা অ্যাকচুয়ালি ঠিক নাই, বাট তোর কাছে মুদ্রা ঠিক আছে বলছিস, বাট এটা তো ঠিক না, ঠিক না। ওকে। তো ও আমাকে বলতেছে আমি তো তোমার ভালোর জন্যই আমি তোমাকে ডাকতেছি, আর তুমি যদি না যেতে পারো তাহলে তো তোমার অফিস থেকে তোমাকে বকবো, ঠিক আছে। এইভাবে ও আমাকে টেক কেয়ার করতো, খাবারের সময় খাওয়াইতো, ঠিক আছে। তারপরে আপনার ডিউটির সময়, বিদেশে বেসিক্যালি আপনার ডিউটির সময়টা ঘুম থেকে উঠতে একটু ঝামেলা, ওটাই প্রবলেম, টাইম টু টাইম মেনটেন করা। ও আমাকে অনেক হেল্প করতে। কত বছর ছিলি ওখানে? হ্যাঁ 2.5 বছর। তারপর এইভাবে কেয়ারিং করতো। এখন পরবর্তী গল্পের দিকে যাব। হ্যাঁ, এখন হঠাৎ আমি একটা জিনিস চিন্তা দেখলাম, দেশে ফিরে আসা গল্পতে একদম স্ট্রেট চলে যাবে এখন। হ্যাঁ আসতেছি, সময় নিস না। হ্যাঁ, এফবিতে আমি গিয়ে দেখলাম যে ওর ফ্রেন্ড লিস্টে একটা ছেলে, যেটা ছিল না। তো আমার ভিতরে কৌতূহল জাগলো যে ও তো একটা, যে কোনো ছেলে ওকে অ্যাড পাঠাইলে আমাকে বলে যে আমি অ্যাকসেপ্ট করবো কি না। এটা কেন অটোমেটিক চলে আসলো? এটা কেন অটোমেটিক, এটা ঠিক নাই। হ্যাঁ, তো তখন আমার ভিতরে একটা মানে আপনার খুব খারাপ একটা মানে চিন্তা ভাবনা কাজ করলো। ও হয়তো চেঞ্জ হয়ে গেছে, আসলে চেঞ্জ হয়ে গেছে। আগের মতো কেয়ার নাই, আগের মতো ফোন নেই, ওকে আমি ফোন দিতে হয়, ঠিক আছে। তারপর আপনার আমি ওকে এই ব্যাপারটা খুইলা বললাম যে তোমার কি সমস্যা, তোমার কেয়ারিংটা কমে মানে দিন দিন কমতেছে কেন। ও আমাকে বলতেছে মানুষ যত চোখের না না এটা বলে নাই, বলছে মানুষ যত বয়স বাড়ে তত ম্যাচিউর হয়। আমার ঘরের কাজ কাম বাড়ছে, হয়তো আমার প্রেশারটা বেড়ে গেছে, যার কারণে তোমাকে আগের মতো ফোন দেওয়া হয় না। তো আমার এ থেকেই আমার বিদেশের মানে পেনটা শুরু। তোর কাছে কি মনে হচ্ছে, এটা কি ঠিক আছে? না, ঠিক নাই। হ্যাঁ, এখন আমি ঠিক মতো ডিউটি করতে পারতেছিলাম না, ঠিক আছে, আমি খাইতে পারতেছিলাম না, ডিউটিতে গিয়ে অটোমেটিকলি কাইন্দে দিতেছি, এমতো অবস্থা। আমি ডিউটি করতেছি, আমার চোখের পানি পড়তেছে যে কি হইতেছে, আমি তোর ছাড়া বাঁচুম না। তো এমন যদি হয়ে যায় আমি কি নিয়ে থাকুম, যদি আমি যেটা ভাবতেছি সেটা যদি হয়ে যায়, মানে আনফরচুনেটলি যদি হয়ে যায়, আমি কি নিয়ে বাঁচুম, কার জন্য আমি করতেছি, কাকে চাইলাম আমি আল্লাহর কাছে। তো ঠিক সেই টাইমটাতে ওর ফ্যামিলি যাই না যে আমাদের ব্যাপারটা, ওর ফোন নিয়ে নেয়। ওর ফোন নেওয়ার পরে আমি যেভাবেই হোক আমার বন্ধুরে দিয়া ওকে একটা ফোন গিফট করি, ওই চুরি করে আমার সাথে কথা বলতো। তো আমি মানে আমি একটা পর্যায়ে এই মানে খুব কান্নাকাটি করতাম ওকে ফোন দিয়া যে তুমি আমাকে একটু শান্তি দাও, তুমি তো জানো যে তুমি কি করলে আমি শান্তিতে থাকি, তুমি আমার কেয়ার নিবা, ঠিক আছে, তুমি আমাকে ফোন দিবা, তুমি আগের মতো আমাকে পাগলের মতো ভালোবাসবা, তারপরে আমি ভালো থাকতে পারবো, এছাড়া না। ও আমাকে মানে করতো, তুমি কান্দো কেন, আমি তো তোমার পাশেই আছি। বাট এই কথাটাই, পাশে আছি কথাটা আর আগের কথাটার সাথে মিল পেতাম না, টোনের পার্থক্য। হ্যাঁ, তো আমার ভিতরে তো আমি একটা জিনিস চিন্তা করতাম যে আমি হয়তো বিদেশ প্রবাসে আসছি, বিদায় হয়তো চেঞ্জ হয়ে যেতেছে, নিজে নিজে ভাব। হ্যাঁ নিজে নিজে ভাবতেছে।
আমি যদি দেশে চলে যাই, এর মাঝখানে একটা ঘটনাও ঘটছে। আমি বলো। কিন্তু ফার্স্ট আমি তো দেশে একটা মানে সুইসাইড প্ল্যানিং করে ফেলেছিলাম আমি একটা, Seriously? অরিজিনাল সিরিয়াস। ওখানে হ্যাঁ ওখানে মানে আমি এতটাই ডিপ্রেসড হয়ে গেছিলাম গুরু। আমার ওজন ছিল প্রায় 75 কেজি ওখানে। হ্যাঁ? আমি 75 কেজি ছিলাম আমি। তো মুহূর্তের মধ্যে আমি 65 কেজি হয়ে গেছি এক মাসে। আমি খাওয়ার নেই, কত? এখন তো 54-60 উপরে হওয়ার কথা না তো। এখনো আছি প্রায় 68-র মতো আছি। তোর হাইট ভালো অবশ্য। হ্যাঁ। তো এর মতো অবস্থায় আমি মানে এতটাই ডিপ্রেসড হয়ে গেছি যে আমার মানে ওকে তো বোধহয় আমি পাবো না, আমি আর মৃত্যুটাই শ্রেয়। তো ছিলি তখন? হ্যাঁ, তো আমার চাচাতো ভাই আমার সাথে ছিল তখন, আমার আপন চাচাতো ভাই, ওর একসাথে কাজ করতাম। ওর জন্য আল্লাহর রহমতে আজকে আমি বেঁচে আছি। কি করছিলি? আমি আল্লাহ জানে, আমি করতে চাই নাই, ঠিক আছে। তাহলে হলো কেন? হ্যাঁ হইলো, আমি ছাদে গিয়ে ওর সাথে কথা বলতেছি, কান্না করতেছি। আমাদেরকে একটু বুঝাক, অনেকে এরকম পাগলের মতো। হ্যাঁ কিভাবে হয়েছে জানিস, ব্যাপারটা? তুই কি জানিস সাজ্জাদ, অনেকেই কিন্তু আত্মহত্যা করতে চায় না, কিন্তু করে ফেলার সময় শেষ মুহূর্তে বাঁচাতে গায়। দেখবি যে বেশিরভাগ ক্ষেত্রে আত্মহত্যার রোগীদেরকে এই অবস্থায় পাওয়া যায়। হ্যাঁ, কারণ হ্যাঁ। রগে যখন টান পড়ে তখন চাইলেই কিন্তু সে দড়িটা ধরতে পারে না, এর জন্য এই অবস্থায় গিয়ে হাতটা আটকায় যায়। সো এই যে সম্মোহিতের মতো আত্মহত্যার মতো চলে যায়, তখন আর ফিরে আসা চলে যায়। তোর ক্ষেত্রে কিভাবে ঘটেছিল বল? আমার ক্ষেত্রে আমি ওর সাথে কান্না করতেছি ছাদে? মানে কথা বলতে বলতে ছাদে উঠে গেছি। ছাদে ছিল একটা আপনার চিকন রশি, ঠিক আছে। তো ওর সাথে কথা বলতে বলতে আমি প্রিপেয়ার্ড না, দেখলি চোখে যে চিকন রশি ছাদে হ্যাঁ, আছে, ছাদে। প্রিপেয়ার্ড তো তুই আমি না। প্রিপেয়ার্ড না, আমি Okay, আমার কোনো okay. নিয়ত নাই, কিভাবে আমি তোর কাজ ব্রেন করব। ডাইভার্ট হচ্ছে? হ্যাঁ ওকে, তো আমি ওর কথায় আমার প্রত্যেকটা কথা আমার ভিতরে লাগতেছে। লাগতেছে। হ্যাঁ। ছাদে গেলি, সামনে দেখলি রশি, ব্রেন রেডি হচ্ছে তখন রেডি হচ্ছে। তো আমি কিভাবে যেন আমি পেঁচা ফেলাইলাম নিজের অজান্তে। নিজের অজান্তে, একবার আল্লাহর কসম, নিজের অজান্তে। না, আন্ডারস্ট্যান্ড, আমরা বিশ্বাস করতেছি। তার মানে বুঝছিস যে সব সময় যে ইন্টেনশনালি আত্মহত্যা করতে যায় মানুষ তা না, সম্মোহিতের মতো অনেক সময় করে ফেলে। যেমনটা ও বলতেছে, ছাদে গেছে, কথা বলতে বলতে দেখতেছে রশি পড়ে আছে, নিজের অজান্তে কখন পেঁচায় ফেলছে। তুই জানিস না যে আমি পেঁচায় ফেললাম? পেঁচা ফেলছি। ওকে, তারপর? ঠিক ওই টাইমটাতে আমার চাচাতো ভাই ছাদে গেছে, আমাকে এই অবস্থায় পেয়েছে। আমি কিন্তু আমার কানে ফোন, ও তো অডিও ফোনে আছে, ও দেখে নেই আমি কি অবস্থায় আছি। আমি ওকে বলিও নাই যে আমার গলায় রশি, ওই মেয়েকেও বলিস? বলিনি। তো আমার চাচাতো ভাই আমার অবস্থা দেখে তাড়াতাড়ি রশি খুলায় তাহলে আমাকে, জাস্ট তুই ঝাঁপ দিতে এখন, তাই তো? তাহলে শেষ। আমি পড়েছিলাম, ছাদের ভিতরে পড়েছিলাম। তো আমাকে যদি আমার চাচাতো ভাই আর 10টা মিনিট পরে যেত, তাহলে কি আমার করতে? ডেট হিসেবে পেত। মানে কি ঝুলে গেছিল না already? না, আমাকে পেঁচা, আমি এমন ভাবে পেঁচাইছি আমি খুলতে পারতেছি না, আমি নর্মাল হয়ে গেছি। আমি যে খুলাম ওই শক্তিটা আমার নাই। ও, তোর হাত উঠতেছে না? হাত উঠে আমার গলা, আমি পেন ইয়া করতেছি, আমি দম বন্ধ হয়ে যেতেছে, এটা আমি ফিল করছি। এক্স্যাক্টলি যেটা আমি ব্যাখ্যা হ্যাঁ। দিচ্ছিলাম, যে যখন মানুষ সুইসাইড করার জন্য ঝুলে যায় তখন হাত সাধারণত এই অবস্থায় পাওয়া যায়, কারণ শেষ মুহূর্তে সে বাঁচার চেষ্টা করে, তখন হাত আর ওই পর্যন্ত পৌঁছায় পৌঁছায় না। না। তোর ক্ষেত্রে এটাই হয়েছিল। এটাই, এত বেশি পেঁচাইছিস, চাইলেও আমি এটা চাইলে আমি খুলতে পারতাম, আমি শুধু এমন করতেছিলাম যে রশিটার ইটা কোথায়, বাঁচার চেষ্টা করছিলি তো? বাঁচার চেষ্টা করতেছিলাম। তখন তো ও না আসলে শেষ, আমি শেষ হয়ে গেলাম। তখন একই তো দাঁড়ালো হ্যাঁ, ব্যাপার। তখন আমার চাচাতো ভাই আসলো, আসার পরে বলতেছে কি, আমার ছোট ভাই, আমার 5 বছরের ছোট, আমাকে থাপড় দিছে। আমার 5 বছরের ছোট, যে কুত্তার বাচ্চা, তোর জন্য আজকে যদি তোর কিছু হয়ে যেত, আজকে কে এ দায় ভাই কার? আমার উপরে চাপতো, কারণ তুই আমার পাশে আছো, আমি তোকে বিদেশ নিয়েছি। তোর যদি আজকে কিছু হয়ে যেত, তুই কার জন্য কি করতেছ? মানে আমাকে অনেক তুলারাম করলো। করার পরে আমাকে বলতেছে, আচ্ছা কি সমস্যা, আমাকে বলো ভাইয়া বলো। পরে আমি বললাম যে ভাই আমি ওটা ছাড়া বাঁচুম না ভাই, আমি ওটা ছাড়া বাঁচুম না। আমি এই 2টা বছর কিভাবে কাটছে ওর জন্য, আমি কিভাবে কাজ করতেছিলাম। এমন একটা সময় গেছে যখন করোনার সময়, যখন আমার পকেটে খাওয়ার টাকা নেই। তোর অবস্থা কেমন যে ওই সময়, যে নিঃশ্বাস কি বন্ধ হয়ে আসছিল? হ্যাঁ, নিঃশ্বাস বন্ধ হচ্ছিল, আমার শক্তি পাচ্ছিলাম না, যে খুলবে এই সময় পাচ্ছিস হ্যাঁ, না? শক্তি পাচ্ছিলাম না। আমি জাস্ট মানে 5-7 মিনিট দেরি হলে তো শেষ ফিল ছিল। করতেছিলাম যে আমার কিছু একটা হয়ে যেতেছে, বাট আমি কি করা উচিত আমার, সেটা ভাই আমি শুধু এইভাবে নাড়াচাড়া করতেছিলাম। আমার ব্রেনও কাজ করছে না, ব্রেনের কাজ করতেছে ব্রেন সিগন্যাল দিচ্ছে না যে এখানে গিট্টু আছে, খোল। না, এটাও করতেছিল। কত অসহায় হয়ে যায় মানুষ হ্যাঁ। যারা এগুলো করতে চাও। জীবন অনেক বেশি মহিয়ান, চাইলেও তখন উদ্ধার হওয়ার সুযোগ নাই। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তখন আমি আমার বাবা মাকে বললাম, চিৎকার করে বললাম, মা আমি তো এই অবস্থা, কি বললি তোর মারে? যে আমি থাকতে পারতেছি না ওর সাথে, ঠিক আছে। আমি টাকা দিয়ে আমি কি করব? আমি যে এই সৌদিতে আসছি, আমাকে কি ছেলে দেখছে তুমি? তোমরা 4 লাখ টাকা ঋণ দিয়ে আমাকে দেশে পাঠিয়েছো, বিদেশ পাঠিয়েছো। এই ঋণের টাকা শোধ করে আমি ওর জন্য 4 লাখ টাকা জমাইছি। তোর মা কি কয়? আমার মা বলতেছে, বাবা এটা ঠিক হয়ে যাবো। আমার মা মানে গুরুত্ব দেয়নি ব্যাপারটা প্রথমে, কিন্তু আমি যে সুইসাইড অ্যাটেম্প করছি এটা তোর এটা আমার বলছে? মা জানে না। আমি আমার চাচাতো ভাইয়ের পাও ধরে বলছি, যেটা ফ্যামিলি জানাইছি। মা তো এটা গুরুত্ব বুঝতেছে না। হ্যাঁ, বুঝতেছে না।
বাট আমার চাচাতো ভাই বলার জন্য ব্যাকুল হয়ে গেছিল, বাট আমি বলতে দিই নাই। তো আমার মা বলতেছে ঠিক হয়ে যাবে বাবা, তুমি যদি এখন আইসা পড়ো তুমি তুমি তো আর বিয়ে করতে পারবে না। আমি কি না, আমি আইসা পড়ো না। তো তাদের অনুপস্থিতিতে আমি একা একা ভাবলাম না, জীবন তো একটাই, রিস্ক নিতে হইব, আমার শেষ ওর জন্য আমার শেষ চেষ্টাটা করতে হইব। তো তখন দেখেন আমার ফ্যামিলিটা খুব নর্মাল একটা ফ্যামিলি ছিল। আমি আমার ফ্যামিলির ভালোর জন্য বিদেশ গেলাম। আমি মাস শেষ হইলে 70,000 টাকা স্যালারি পাইতাম সেই সময়তে। এই মতো অবস্থা একটা ছেলে দাঁড়ায়। আমার নিজের ক্যারিয়ারটার কথা না ভাইবা আমি মানে সবাইকে না জানা আসার প্ল্যানিং করে ফেলাইলাম, দেশে চলে আসা। কেউ জানে না। টিকিট করলাম, টিকিট করার পর আমি ফ্যামিলিরে বললাম যে আমি আসতেছি, আর ওকে বললাম যে আমি 2.5 বছরের মাথায় নাকি? 2.5 বছরের মাথায় ওকে আমি বললাম যে আমি আসতেছি। আমার বিশ্বাস ছিল আমি কাছে গেলেই সব ঠিক হয়ে যাব, আমি দূরে তাই হয়তো এতটা দূরত্ব বাড়ছে। তো আমি আইসা পড়লাম। আসার পরে ওর জন্য আমি মেবি আপনার কেনাকাটা করছিলাম, 1.5 ভরির মতো সোনা কিনছিলাম, সব মাথা থেকে পায়ের ঘামের টাকা, একটা টাকা হারামের টাকা না। ওর জন্য আমি 2টা কম্বল কিনছি। কি করতে ওখানে আমি আপনার এক্সট্রা জব তো করতি না? এক্সট্রা জব বলতে আপনার কিচেন করতাম আমি, ঠিক আছে। দেখা গেছে ডিউটি শেষ করার পরে আমাদের যে 7 জনের একটা ম্যাচ ছিল, হাতে রান্না বান্না ভালো তো? হ্যাঁ রান্না বান্না ভালো। তো আমি আবার পার্ট টাইম কি করতাম, ওই রান্না বান্না করতাম। রান্না করার পরে আমি ওকে বলতাম যে তোরা তো যারা শেফ তো টাকা দেস, তাই না, ওই টাকাটা আমাকে দিয়ে দিস, ঠিক আছে, এক্সট্রা ইনকাম। ওই টাকাটা দিয়ে আমি ওর সাথে ডলারে কথা বলতাম, বাটন ফোন দিয়ে। তখন আমার ফোনটা কিন্তু টাচ ফোনটা নিয়ে গেল। মান আর না মান অঙ্গন, তোদের চাইতে কিন্তু আমরা প্রেমিক হিসেবে অনেক ভালো। তো আমার একটা বাজেট ছিল, কোনো কিছু বলা থাকলে বল, গুরু হিসেবে বলা দরকার নাই। ডিপেন্ড করে, কারণ আপনার কাছে মনে হয় যে আপনারা প্রেমিক হিসেবে ভালো, সেম জিনিসটা আমিও বলতে পারি যে আমরা প্রেমিকা হিসেবে অসাধারণ। অনেক সময় হয়তো আপনারা ডিজার্ভ করে না তো অসাধারণ প্রেমিকা, কিন্তু মেয়েরা আসলে অসাধারণ। মানি, বাট যদি পার্সেন্টেজে ক্যালকুলেশন করিস 60-40, 60% প্রেমিকা অসাধারণ, 40% প্রেমিক অসাধারণ। তুই আমাকে ইনজেকশনই বরং দে। তারপর সাজ্জাদ, তারপর দেশে চলে আসলাম, কেনাকাটা করলাম ওর জন্য, সব ওর জন্য, ওকে দেখে কিনলাম। আসলাম দেশে আসার পরে আপনার সেই টাইমটাতে হয়তো ওর কলেজ বন্ধ ছিল, প্রায় 2 মাস পর আমাদের মিট হয়েছে। মিট হওয়ার পরে আমি দেশে ফেরার কয় মাস পর? 2 মাস পর। ও বাড়ি থেকে বের হইতে পারতেছিল না। আরে বাড়ি থেকে বাইরে আর মায়েরে বাপ। হ্যাঁ, তো আমি ওর সাথে দেখা করার জন্য অনেক ট্রাই করতেছি। সৌদি আরব থেকে চলে আসলাম আর 2 মাস লাগে দেশ। এসব তখনও বুঝোস নি সাজ্জাদ? না, তুই কিভাবে আমার মতো পাকনা হলি তাইলে? মানে আমার তোর হিসাব মিলতেছে না সাজ্জাদ। তোর অ্যাটিটিউড, চেহারা, ভাবভঙ্গি দেখে ভাবছিলাম যে আমার ছোটবেলা মনে আমি সামনে দেখতেছি। না, তুই বেকুব টাইপের। 2 মাস লাগেনি প্রীতি থাকলে? 2 মাস লাগেনি? মাঝরাতে বাছুর সিস্টেম করে তার মায়ের কাছে দুধ খেয়ে নেবে, 2 মাস লাগেনি? তাও বুঝলি না? সৌদি থেকে কত কিলোমিটার পার্থক্য, সৌদি থেকে বাংলাদেশ। ক্যারিয়ার জলাঞ্জলি দিয়ে সৌদি থেকে বাংলাদেশ চলে আসলি, বাপ মা ভাই বোন ওদের স্যাক্রিফাইস, ওদের কষ্টের টাকা কোনো কিছু দেখলি না? একটু হলে তো মরেই গেছিলি না, চাস্তো ভাই না থাকলে। 5 মিনিট পরে আসলে তো তোর খুঁজে পাওয়া যেত না। আর ওই মেয়ে দেখা করার সুযোগ পেলে 2 মাস পরে, অনেক রেসপন্সিবিলিটি, গোটা পৃথিবী ওর মুখের দিকে তাকিয়েছে। ফইন্নি ভাড়ার ছিল, তুই আবার মারিস না আমার। তুই যেহেতু অনেক প্রীতিতে আছে, হাজরা ওয়াসওয়াদের পাথর ছুঁয়ে মেয়েটাকে চেয়েছিস। 2 মাস লাগেনি? সেদিনই বুঝলি না? আমি জানি না পরে কি অপেক্ষা করতেছে। 2 মাস লাগে তোর সাথে দেখা করতে। এরকম প্রেমের দেখা পাইলে বিশ্বাস কর, আমি মেয়ে হলে তোর জন্য এয়ারপোর্টে দাঁড়ায় থাকতাম না বেটা। এরকম ভালোবাসার জন্য জান হাজির। তুই বুঝলি না? একটা সহজ সরল বেকুব, যার পৃথিবী ছোট, সে বুঝতে না পারে, তোর মতো একটা পাকনা বুঝতে পারলো না। ওকে, তারপর ওটাও যৌক্তিক মনে হলো তো? 2 মাস পর আসলো, সেটাও ঠিক মনে হলো তোর কাছে? ঠিক আছে নাকি ঠিক নাই? আসলে গুরু কোনটা ঠিক কোনটা বেঠিক আমি ঠিক আছে মনে হয়েছিল? না, একদমই মনে হয়নি, বাট ফোকাসটা ওর দিকে ছিল। ওর জন্য তোর এগুলো ঠিক আছে মনে হয়েছে? হ্যাঁ, ওকে, সবই ঠিক আছে। দেন দেখা করার পরে করে শেষ করলো। তারপর বল। দেখা করার পরে ওকে আমি বিয়ের কথা বললাম। বিয়ের কথা বলার পরে ও বলতেছে তুমি দেশে একটা কিছু করো, যাতে আমি আমার ফ্যামিলিকে বলতে পারি যে ও ছেলেটা এরকম।
যাতে আমি বুক উঁচা করে বলতে পারি। বুক তো নরমালি প্রত্যেক মেয়েরই উঁচা, আমার হ্যাঁ। নিজের কাছের মানুষ, ভালোবাসা মানুষ থেকে সব মানুষের উঁচা। বুক উঁচা করার জন্য সৌদি আরবে যে 70,000 টাকা কামাচ্ছে এই বয়সে একটা ছেলে, সেটার জন্য উঁচা হলো না। দেশে এসে শুরু করতে হবে গোড়া থেকে, তাও বুঝলি না তো ঠিক আছে, তোকে শেষ করছে, তারপর কর। দেন 6 মাস আমি ওকে বিয়ের জন্য প্যারা দিই। ও বিয়ের কথাটা আসলেই ও ইগনোর, মানে ও আমাকে বলতো না, আমি তোমাকে ইনভেস্টিগেট বিয়ে করিসনি করতাম। যে ও কোন গল্প, নতুন কোন গল্প জীবনে আসছে কিনা? হ্যাঁ করছি, কি পাইছস? পাইছি। ওরকম কিছু পাই নাই যে ওকে আমি ডিরেক্ট বলতে পারি, এরকম কিছু পাই নাই। বাট আমি তখন আমার দৃঢ় বিশ্বাস ছিল আমাকে ওই ভালোবাসে। ছেলেটা ফ্রেন্ড লিস্টে যে হঠাৎ করে হাজির হলো, তোকে- হাজির হলো, ওটা ছিল ওর খালাতো ভাই, যাকে তো ভাইরা বেটা হ্যাঁ। তুই আসলে বুদ্ধিমান অনেক না। কষ্টে তার না। সাথে আমি কন্টাক্ট বন্ধ করছি, অনেক কষ্ট হয়েছিল। তুই বন্ধু না, বুদ্ধিমান না। দেন আল্লাহ, খালাতো ভাই, চাচতো ভাই, এগুলো নিয়ে ওকে, তারপর বল। হ্যাঁ, তো আমি দেন একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম ও হয়তো আমাকে বিয়ে করবে না। দেন আমি যে টাকাটা ক্যাশ নিয়ে আসছিলাম আমার ফিউচারের জন্য, যেটা আমি ভাবছিলাম হয়তো আমাকে যদি ভাইকে বিয়ে করে তাহলে দেখা গেছে এই টাকাটা আমার কাজে কত লাগবে। টাকা নিয়ে আসছিলি প্রায় 4.5 লাখ ওই সময়? ওই সময়টা, কোন কোন সালে কথা? যখন আমি কোন সালে কথা এটা? 2021-এ। 21-এ 4.5, এবং সাথে তো 1.5 ভরি সোনাও তো নিয়ে হ্যাঁ, আসছিলি নিয়ে না? আসছিলাম। আরো গিফট টিফট ছিল, হ্যাঁ, gift ছিল। সব মিলে প্রায় 7-8 লাখ টাকার সব হ্যাঁ, জিনিস। হ্যাঁ। Okay, তারপর? তো ছিল। তো যখন আমি দেখলাম না ও বিয়ে করতেই চাইতেছে না, দেন আমার ভিতরে ওই বিদেশের যে ডিপ্রেসটা কাজ করতেছিল, তখন আমার ভিতরে একটা জিনিস কাজ করতেছিল যে আমি কেন আসলাম বিদেশ থেকে, এখন না আছে আমার ফ্যামিলি ভালো আমার জন্য, না আমি ওরে পাইতেছি, কি করলাম আমি এটা। এই ব্যাপারগুলো যখন আমার ভিতরে কাজ করতেছিল, আমার বাবা মার দিকে আমি তাকাইতে পারতাম না। আমার বাবা মা যথেষ্ট হেল্প করছে আমাকে, অন্য সব বাবা মা হইলে হয়তো ঘর থেকে বের করে দিত, এরকম একটা কাজ করছি আমি। তো আমার বাবা মা শুধু মানে আমার দিকে তাকে অন্যরকম, অন্য দৃষ্টিতে তাকাইতো আমার দিকে, যেটা আমি বুঝতাম অসহায়, তারা অসহায়। দেন এই পুরো দোষটা নিজের মনে হইতো তখন, তখন মনে করতাম না, তখন আবার সেই আগের মতো হয়ে গেলাম, নিজের লাইফের প্রতি কেয়ার নেই, ড্রিঙ্কস করতাম, সারা রাত ড্রিঙ্কস করে 12টা-1টা বাজে বাসায় যেতাম, লাইফটা হিল করে ফেলাইলাম। যে 4 লাখ টাকা আমি আনলাম, প্রায় 2 লাখ টাকা আমার 2-3 মাসে চলে গেল এই ড্রিঙ্কস, মানে ডিপ্রেসডের কারণে আমি 2.5 লাখ টাকা নষ্ট করে ফেললাম। দেন আমার ফ্যামিলি একটা মিটিং করলো, তারা যে এইভাবে চলা তো যায় না, ছেলে তো নষ্ট হয়ে যেতেছে, তো একটা কিছু করতে হইব। দেন আমাকে ডাকলো যে তোর সাথে কথা আছে। ভালোবাসার বাংলাদেশ।